আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সিনিয়র শিক্ষক ইংরেজি, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী। আমি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দর্শকবৃন্দ এবং অন্যান্য যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি আজকে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে কমপ্লিটিং সেন্টেন্স নামক অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ইংরেজি ক্লাসে বাংলা বলা নিষিদ্ধ, বাংলা বলা ঠিক না। তারপরেও আমি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দের সুবিধার্থে, যাদের তাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি বাংলা বলছি। তোমরা জানো সেই করোনা ভাইরাস সারা পৃথিবীব্যাপী 2020 সালকে ম্লান করে দিয়েছে। অর্থাৎ সমগ্র বিশ্বে এটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, যার ফলে উন্নত, অনুন্নত এবং কিছুটা উন্নত যেসব দেশগুলো আছে, সকল দেশে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল উন্নয়নমূলক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দকে তাদের ঘরের ভিতর আবদ্ধ অবস্থায় থাকতে হয়েছে এবং আমাদের মতো সাধারণ মানুষ, অন্যান্য যারা আছে, তাদেরকে বেকার অবস্থায় দিনাতিপাত করতে হয়েছে, এখনও হচ্ছে। দীর্ঘদিন যেহেতু তোমরা বাসার ভিতরে আবদ্ধ বা ঘরের ভিতরে আবদ্ধ, সেই কারণে তোমাদের মধ্যে একটা খামখেয়ালি ভাব অথবা অলসতা অথবা তোমাদের মাঝে কাজকর্মের প্রতি বা পড়ালেখার প্রতি একটা বিরক্তি ভাব সৃষ্টি হয়েছে। এই বিরক্তি ভাবটাকে লাঘব করার জন্য আমি তোমাদের জন্য কিছু অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং বাসায় সেগুলো চর্চা করবে, তাহলে তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। যদি তোমরা অলসভাবে সময় কাটাও, তাহলে সেটা তোমাদের জন্য শারীরিক এবং মানসিক ক্রিয়া হয়ে দাঁড়াবে। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে আমি শিরোনাম দিয়েছি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স বলতে কী বোঝায়? অর্থাৎ একটা অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকবে, সেই অসম্পূর্ণ বাক্যকে তোমাদেরকে গ্রামারের নিয়ম অনুসরণ করে সম্পূর্ণ করতে হবে। সেই জন্য কতগুলো জিনিস তোমাদেরকে আগে থেকেই ভালোভাবে রপ্ত করতে হবে, যেমন রেগুলার এবং ইরেগুলার ভার্বস, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, টেন্স। এই কয়টা টপিক যদি তোমরা ভালোভাবে আগে থেকে জানা থাকে, তাহলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে আমি গুটি কয়েক নিয়ম তোমাদের জন্য আলোকপাত করছি। আমি আশা করছি তোমরা এই নিয়মগুলো ভালোভাবে অনুসরণ করবে এবং তোমাদের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, সেই কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের নিয়মের উপরে তোমরা অ্যান্সার করতে পারবে। প্রথম যে রুলটি আমি এখানে দিয়েছি সেটা হলো তোমার কন্ডিশনালের উপর। ফার্স্ট কন্ডিশনালটা কি? আমাদের একেবারে সংক্ষিপ্ত নিয়ম হলো এটা, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। অর্থাৎ তোমার যদি প্রথম বাক্যাংশকে ইংরেজিতে ক্লজ বলা হয়। ক্লজ মেনলি দুই প্রকার, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হলো প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা সরাসরি তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তার সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য
প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশের উপরে তাকে নির্ভর করতে হয়। এখানে আমি তোমরা লক্ষ্য করেছো বোর্ডের মধ্যে দিয়েছি ইন প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ প্রথম বাক্যাংশ যদি প্রেজেন্ট টেন্সের হয়, প্রথম বাক্যাংশ যদি ইফের পরে প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরবর্তী বাক্যাংশে ফিউচার ইনডেফিনিট টেন্সের হবে, অর্থাৎ ফিউচার টেন্স সেখানে তোমাকে ফলো করতে হবে। আমরা একটা বাক্যের মধ্যে সেটা স্পষ্ট করে দিচ্ছি, যেমন ইফ ইউ ফলো দ্য রুলস অফ হেলথ। বর্তমান সময়ে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইফ ইউ ফলো দ্য রুলস অফ হেলথ, এখানে লক্ষ্য করে দেখো তোমরা ফলো 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 কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। যেহেতু ফলোটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেখানে আমাকে পরবর্তী অংশে সাবজেক্টের পরে উইল অথবা শেল প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইফ ইউ ফলো দ্য রুলস অফ হেলথ, যদি তুমি স্বাস্থ্যবিধি মেনে চলো, যদি তুমি স্বাস্থ্যবিধি মেনে চলো, ইউ উইল রিমেইন হেলদি, তুমি সুস্থ থাকবে। এখানে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে উইল, অর্থাৎ ইউ এর পরে উইল ব্যবহার করেছি, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছে, এরপরে এক্সটেনশন। এখন আমার অর্থটা কি দাঁড়ালো? যদি তুমি স্বাস্থ্যবিধি মেনে চলো তাহলে তুমি সুস্থ থাকবে। তোমরা লক্ষ্য করেছো এখানে ইফ ইউ ফলো দ্য রুলস অফ হেলথ, এখানে কিন্তু এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আমি সংক্ষেপে SOC বলছি, সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ PC কেন হলো? এটা পুরোপুরি তার অর্থটা প্রকাশ করতে পেরেছে, এই অর্থ প্রকাশের জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হয়নি, এই কারণে এটাকে প্রিন্সিপাল ক্লজ হিসাবে আমি আখ্যা দিচ্ছি। আর এটা যেহেতু অন্যের উপর নির্ভর করতে হয়েছে, সেই কারণে এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়েছে, অর্থাৎ অধীনস্থ বাক্য। আর এটা হলো প্রধান বাক্যাংশ, আর এটা হলো অধীনস্থ বাক্যাংশ। আশা করি তোমরা প্রথম নিয়মটা ভালোভাবে বুঝতে পেরেছো। দ্বিতীয় যেটা রুলস আমি এখানে লিখেছি সেটা হলো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা কি? সেকেন্ড কন্ডিশনালটা হলো যদি সাবজেক্টের পর ইফযুক্ত বাক্যাংশে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে। তোমরা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সটা জানো। পাস্ট ইনডেফিনিট টেন্সটা হলো কি, গঠনটা কীরকম হবে? সেটা প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট থাকবে। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজে সাবজেক্টের পর উড অথবা কুড অথবা মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বসবে বা এক্সটেনশন থাকবে। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা স্পষ্ট করে দিচ্ছি তোমাদেরকে। যেমন লক্ষ্য করো তোমরা, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা আমি অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাবজেক্ট প্লাস উড অবলিক মাই প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন আমরা উদাহরণের মাধ্যমে যদি স্পষ্ট করতে চাই তাহলে বাক্যটা এরকম দাঁড়ায়, সেটা হলো ইফ ইউ ওয়াক ফাস্ট, যদি তুমি দ্রুত হাঁটতে, যদি তুমি দ্রুত হাঁটতে। লক্ষ্য করেছো এখানে সে তার পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না। দ্রুত হাঁটলে কি হতো সেটা আমাদের অনুভূতি থেকে যায়, আমাদের জানার আগ্রহ থেকে যায় যে আমরা এরপরের বাক্যটা কী হবে। তো সেই জন্য আমরা এখানে লিখেছি ইউ কুড ক্যাচ দ্য ট্রেন, তুমি ট্রেনটি ধরতে পারতে। তাহলে আমার ট্রেনটা ধরা নির্ভর করছে তার উপরে যে তুমি দ্রুত হাঁটলে আমি তুমি ট্রেনটা ধরতে পারতে। এখন লক্ষ্য করেছো এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। আর এখানে সাবজেক্টের পরে আমরা কি ব্যবহার করেছি? কুড। এখানে আমরা মাইট দিতে পারতাম, তারপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি, তারপরে বাকি এক্সটেনশন বসে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন রুল 3 যেটা থার্ড কন্ডিশনাল, এটা হলো থার্ড কন্ডিশনাল। রুল 3 এটা হলো থার্ড, THIRD, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা কি? থার্ড কন্ডিশনালটা হলো ইফ যুক্ত বাক্যাংশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে,
কোন টেন্স থাকে? পাস্ট পারফেক্ট টেন্স থাকে। তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পর উড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের আকার পাস্ট পার্টিসিপল হবে প্লাস এক্সটেনশন করবে, অর্থাৎ তোমার বাক্যের সাথে পরিপূরক অংশ তোমাকে বসাতে হবে। যেমন বাক্যটা আমি যদি এরকম লিখি, if থার্ড কন্ডিশনাল, যেটা থার্ড কন্ডিশনালের এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। if they had studied sincerely, they might have reached their goal. They might have reached their goal. তো লক্ষ্য করেছো তোমরা, if they had studied sincerely, যদি তারা আন্তরিকতার সাথে পড়াশোনা করত, they might have reached their goal, তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারত। তাদের লক্ষ্যে পৌঁছাটা ডিপেন্ড করছে কিসের উপরে? তাদের আন্তরিকতার সাথে পড়াশোনা করার উপরে। এখানে লক্ষ্য করেছো তোমরা, if they had এবং ভার্বের আকার পাস্ট পার্টিসিপল আছে। ভার্বের আকার কি আছে? পাস্ট পার্টিসিপল আছে। এই কারণে পরবর্তী বাক্যাংশে সাবজেক্টের পরে আমি মাইট হ্যাভ ব্যবহার করেছি। মাইট হ্যাভ এবং ভার্বের আকার পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন ব্যবহার করেছি। এখন তোমরা হয়তো এখানে তোমাদের প্রয়োজন মতো অন্য বাক্য ব্যবহার করতে পারবা। যেমন if you had followed the rules of health, যদি তুমি স্বাস্থ্যবিধিটা মেনে চলতে, you might have remained healthy। আমরা প্রথম বাক্যটা দিয়েও এটাকে সম্পন্ন করতে পারি, অর্থাৎ তোমার খুশি মতো বাক্য দিতে হবে, তবে টেন্সকে তোমাকে অনুসরণ করতে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স তোমার এখানে অনুসরণ করতে হবে এবং পরবর্তী অংশে মাইট হ্যাভ, উড হ্যাভ প্লাস ভার্বের আকার পাস্ট পার্টিসিপল প্রয়োগ করতে হবে। আমরা চতুর্থ যে নিয়মটা এখানে তোমাদেরকে আলোকপাত করতে চাচ্ছি, সেটা হলো দো অবলিক অলদো, অর্থাৎ যদিও অর্থ প্রকাশ করে। দো অবলিক অলদো, এটা যদি যেই অর্থ প্রকাশ করবে, অপর বাক্যে অপোজিট মিনিং এক্সপ্রেসড উইল বি এক্সপ্রেসড, অর্থাৎ অপর বাক্যে তোমার সঠিক বিপরীত অর্থ প্রকাশক বাক্য বলবে। তাহলে একটু লক্ষ্য করো, দো শব্দের অর্থ হলো যদিও, অলদো একই অর্থ। তোমরা অনেক সময় ভুলবশত এই ডাবল এল দিয়ে থাকো, কিন্তু এই ডাবল এল না, এল হবে অলদো। তাহলে যদিও অর্থ প্রকাশ করলে প্রথম ক্লজে, ফার্স্ট ক্লজে যে অর্থটা প্রকাশ করবে, পরবর্তী ক্লজে আমরা ঠিক তার বিপরীত অর্থ বা ফলাফল প্রকাশক বাক্য বসাবো। যেমন যদি বাক্যটা এরকম বলি, দো হি ওয়াজ রিচ হি ওয়াজ আনহ্যাপি। লক্ষ্য করেছো এখানে দো আছে, সাবজেক্ট আছে এবং ওয়াজ, তারপর ভার্বের আকার পাস্ট এক্সটেনশন আছে। দো হি ভার্বটা হলো এখানে ওয়াজ, দো হি ওয়াজ রিচ, কমা হি ওয়াজ আনহ্যাপি, সে অসুখী ছিল। তাহলে সে অসুখী ছিল কেন? ধনী থাকাতে তো সে সুখী হওয়ার কথা, ধনী থাকলে তো সে কি হওয়ার কথা? সুখী হওয়ার কথা, কিন্তু সেটা প্রকাশ না করে সে অসুখী অর্থ প্রকাশ করছে, অর্থাৎ বিপরীত ফলাফল প্রকাশক বাক্য বসছে। তাহলে এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি এরপরে অন্য নিয়ম, যেমন যদি আমরা এরকম বলি, 5 নম্বর নিয়মটা, so that
অর্থটা কি? যাতে, যাতে। সো দ্যাটটা আমরা কখন ব্যবহার করব? যখন কোনো বাক্যে যাতে অর্থ প্রকাশ করবে, তখন সেক্ষেত্রে বা উদ্দেশ্য প্রকাশ করবে, তখন আমরা সেক্ষেত্রে সো দ্যাট ব্যবহার করব। সো দ্যাটটা সাধারণত দুটো বাক্যের মাঝখানে বসে এবং উদ্দেশ্যমূলক বাক্যেই এটা ব্যবহৃত হয়। তবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে সো দ্যাটের আগে যেই টেন্স ব্যবহার হবে বা যেই টেন্স থাকবে, পরবর্তী বাক্যাংশে সে টেন্সের আলোকে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সো দ্যাটের পরিবর্তে সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, এরপরে মূল ভাগ করবে। আর যদি সো দ্যাটের আগে পাস্ট টেন্স থাকে তখন সেই ক্ষেত্রে তোমরা পরবর্তী বাক্যাংশে সাবজেক্টের পরে কুড অথবা মাইট অথবা উডও ব্যবহার করতে পারো, তবে কুড ব্যবহার করাটাই অধিকতর শ্রেয়। কুড প্লাস মূল ভাগের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বলবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছি। হি, এক্সাম্পল, he works hard so that he can prosper in life, so that he can prosper in life. তোমরা এখানে লক্ষ্য করো, সাবজেক্ট হলো হি, এটা হলো সাবজেক্ট, ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে ভার্বের শেষে এস বা ইএস আছে, ওয়ার্কস ভার্বের শেষে এস আছে, ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রম কি করে, কি জন্য করে? এখানে উদ্দেশ্য প্রকাশ করছে, সো দ্যাট আছে। সো দ্যাটের আগে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, এখানে সো দ্যাটের পরবর্তী অংশে সাবজেক্টের পর আমি ক্যান বসিয়েছি, ক্যানের পর সাধারণত প্রেজেন্ট ফর্ম হবে ক্যান prosper in life, তাহলে so that he can prosper in life। কত বলেছো? যদিও সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে জীবনে উন্নতি লাভ করতে পারে। আমরা আজকে এখানে তোমাদেরকে বিশেষভাবে 5টা রুল আলোকপাত করেছি। আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ রুল আছে, আমরা বাকি ক্লাসে চেষ্টা করব সেই রুলগুলো শেষ করার জন্য। এখন তোমাদের কাছে আমার থাকবে, নির্দেশনা থাকবে যে তোমরা এই 5টা রুল বাসায় আবার ভালোভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে এর আলোকে আরও প্রত্যেকটা 2টো করে বাক্য নিজেরা সাজাবে, 5 দুগুণে 10, অর্থাৎ 10 সেন্টেন্স। You will have to fill or you have to complete 10 sentences basis according to these rules or basis these rules, অর্থাৎ according to the 5 rules that I have already described today, যেটা আমি আজকে আলোকপাত করেছি। No, in English class, Bengali language or Bengali pronunciation is totally তোমরা জানো ইংরেজি ক্লাস যেহেতু আমি তোমাদেরকে পুরো ক্লাসটাই বাংলায় বলেছিলাম, আসলে এটা বাংলা বলাটা ঠিক হয়নি, কিন্তু তোমরা অনেকেই খুবই পুয়ার স্টুডেন্ট আছো, তাদেরকে যদি আমি ইংলিশে আমার লেকচারটা ডেলিভার করি তাহলে it may not be possible on their part to realize what I have told or what I have expressed in the lecture. This is why I have delivered all the lectures in Bengali. You know, English is an international language. This is why those who are weak students, they have to practice English more and more. If they practice more and more, they will be able to speak fluently to understand what the speaker says or what the speaker told. This is why my earnest request to all the listeners and all my students to practice speaking English and to practice listening English and to practice reading to English. It will help you to understand English correctly, to speak English fluently, and to realize what you have read or what you have listened. This is why I request you all to practice with your friends in English, to practice
you with your father or you with your parents in English, it will help you to enrich your vocabulary and to enrich your speaking capacity. Okay, hope the best to all of my students. I hope you will I hope you will remain healthy, you will follow the rules of health, and you will also practice all the subjects related to your classes. Thank you very much. See you later on classes.